আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাবো। তা হলো ব্রয়লার মুরগির বাচ্চা তোলার শুরুর দিন থেকে শেষ পর্যন্ত বিক্রির দিন পর্যন্ত বিভিন্ন রোগ কিভাবে হয়, তার প্রতিকার কিভাবে সমাধান হয়, এই সকল বিষয় নিয়ে আজকে একজন অভিজ্ঞ খামারির সাথে কথা বলবো। আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি একজন পোলট্রি খামারি। প্রথম দিন থেকে ব্রুডারের শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট তাপমাত্রা যখন থাকবে তখন বাচ্চা ছাড়ার থেকে শুরু করে ঔষধ পানি যেগুলো দেওয়ার দরকার সেগুলো পরিমাণ মতো দিয়ে বাচ্চা ছাড়ি। প্রথমে লাইসোভিট, যেটাকে স্যালাইন হিসেবে ব্যবহার করা হয় বাচ্চার প্রথম অবস্থায়, সেটা দেওয়ার পরে 6 ঘন্টা পর থেকে আমরা নিয়মিত ঔষধ বা খাদ্য যেটা দেওয়ার সেটা শুরু করি। সেটার তাপমাত্রা সাধারণত ব্রয়লার মুরগির জন্য 30 থেকে 33 ডিগ্রি পরিমাণ থাকে। তো এটা তো আমরা খামারি যারা আছি নিজেদের আনুমানিক তাপমাত্রাটাই আমরা কন্ট্রোল করে থাকি। এখানে নির্দিষ্ট এরকম যান্ত্রিক কোনো ব্যবস্থা করার প্রয়োজন হয় না। যদি সেটার তাপমাত্রা খুব বেশি হয়ে যায় বা ভিতরে গ্যাস বা বদ্ধকর অবস্থা মনে হয়, যেখানে একজন মানুষ বা বাচ্চা যখন বোঝা যায় যে এখানে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সাইডে কিছু পর্দা উঠাই দিই যাতে করে ভিতরে গ্যাসটা বের হয়ে যায়, সেটা খুব ফ্রেশভাবে থাকে, বাচ্চাদের চলাফেরা খাওয়া দাওয়া সব দিক থেকে সুবিধা। আর পর্দা ওঠানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে বাতাসের অনুকূলে যেদিক থেকে বাতাস আসতেছে তার উল্টার পাশে একটু পর্দা ফাঁকা করে দিলে গ্যাসটা বেড়ে যায়। যদি বাতাসের অপর দিকে পর্দা ওঠানো হয়, সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা খুবই কমে যাবে এবং বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ঠান্ডা লাগার একটা প্রবণতা থেকে যায়। ভ্যাকসিনের বিষয়টা শুরু থেকে যে ভ্যাকসিনটা দেওয়া হয়, ওই যে লাইসোভিট দেওয়ার পর থেকে আপনার অ্যান্টিবায়োটিক আছে, তারপরে আপনার ভিটামিন একটা ওষুধ আছে, সেটা প্রয়োগ করতে হয়। আর ভ্যাকসিন ওরকম নির্ধারিত সময়ের ভ্যাকসিন, যেটা আমাদের খাবারের সঙ্গে বা পানির সঙ্গে ব্যবহার করা হয়। আগে যেরকম ওই টিকার মাধ্যমে ভ্যাকসিন করা হতো, এখন সেই প্রয়োজনটা হয় না। তো খাবারের সঙ্গে এবং পানির সঙ্গে যে ভ্যাকসিনটা করা হয়, তাতে আমাদের মুরগি সুস্থ থাকে আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা হয় না। প্রথম দিক থেকে আসলে মুরগির বাচ্চা টিকায় রাখাটাই সবচেয়ে বড় বিষয়। সেক্ষেত্রে মুরগির ওজন বৃদ্ধির চিন্তাটা ব্রুডিংকালীন সময়টা শেষ হওয়ার পর মুরগির ওজন বাড়ানোর যে চিন্তাটা হয়ে থাকে বা বিষয়টা আসে, সেক্ষেত্রে আপনার প্রথমে আমরা থায়াবিন ব্যবহার করে থাকি। থায়াবিনের পর মুরগির জন্য ওজন বৃদ্ধির জন্য, মুরগি সুস্থ সবল থাকার জন্য আমরা রেনা ডাব্লিউএস, যেটা রেনেটা কোম্পানি, রেনা ডাব্লিউএস, সেটা ভিটামিন হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনার হচ্ছে ডক্সিভেট অথবা হাইকোমক্স, এইসব ধরনের ওষুধ আমরা ব্যবহার করতে সুস্থ রাখি। অ্যান্টিবায়োটিক রেগুলার যেটা আসে আপনার ওই 17 দিন বয়স থেকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সেটা গাম্বুরু বা অন্যান্য রোগ থেকে বাঁচার জন্য অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে। সেক্ষেত্রে সিপ্রোসিন যেটা আমরা ব্যবহার করে থাকি এই রেনেটা কোম্পানির। আর যদি 20-25 দিন বয়সের পরে যদি মুরগি অসুস্থ হয়, সেক্ষেত্রে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, নচেত আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার তেমন কোনো প্রয়োজন হয় না। সবচেয়ে বেশি সমস্যা যেটা শীত গরম সবসময় পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে ঠান্ডার বিষয়টা সবচেয়ে বেশি সমস্যা আমরা এখানে পাই এই ব্রয়লারের ক্ষেত্রে। আর পাশাপাশি থাকে গাম্বুরুর যে সমস্যাটা সেটা থাকে, সেক্ষেত্রে আমাশার একটু প্রবণতা থাকে। সেটা 13 দিন বয়স থেকে আমরা আমাশার ডোজটা করে থাকি, তারপর 17 দিন থেকে গাম্বুরুর ডোজ করি। এইভাবে আমরা পর্যায়ক্রমে অ্যান্টিবায়োটিক বা ভিটামিন এগুলো ব্যবহার করে মুরগির ওজন পাই। প্রাথমিক চিকিৎসা আমরা নেই, সেটা আমরা খামারিরা যার যার অভিজ্ঞতা থেকে নেওয়া হয়, বা আমাদের যারা সিনিয়র যারা আছে আমাদের, তাদের কাছ থেকে পরামর্শক্রমে নেওয়া হয়। আসলে এই ডায়রিয়ার যে বিষয়টা, এই ক্ষেত্রে হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে। তো এখনও ওরকম কোনো পরিস্থিতিতে পড়ি নাই, আছি আলহামদুলিল্লাহ। ডায়রিয়ার যে সমস্যাটা এখনো হয় নাই। আর নর্মালি যেটা হয় ওই আমাশা, তারপরে হচ্ছে যে ওই গাম্বুরুটা, এইটা আমরা যখন প্রতিষেধক হিসেবে আমরা ডোজ নিই, ব্যবহার করে থাকি। তারপরে ওইভাবে মারাত্মকভাবে কোনো আঘাত থাকে না। আর ঠান্ডা, শ্বাসকষ্ট
এটা ওই শীতকালে এই বিষয়টা বেশি সমস্যা দেখা যায়, কারণ শীতকালে তো ওই যে বাইরে পর্দাগুলো ওঠানো যায় না, বদ্ধকর অবস্থা থাকতে হবে বেশি তাপমাত্রা। সেটার পরিবেশটা অবশ্যই তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটা তো এক নম্বর, এই ক্ষেত্রে কোনো ইয়া নাই। ও এই এলোমেলো কিছু করা যাবে না। আর তাপমাত্রার যে বিষয়টা আমি শুরু থেকে বলছি, ব্রয়লার মুরগির জন্য 30 থেকে 33 ডিগ্রি তাপমাত্রায় যথেষ্ট। সেটা আমরা আসলে ওরকম কোনো থার্মোমিটার ইউজ করে আমরা করি না। আবহাওয়া ভালো থাকে, বাতাস থাকে, পর্যাপ্ত পরিমাণে বাতাস থাকলে সেক্ষেত্রে বাড়তি কোনো ব্যবস্থা নিতে হয় না। আর যদি বাতাসের পরিমাণ কম থাকে, শেডের তাপমাত্রা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আমাদের এই শেডের উপরে জিও শিট ব্যবহার করছি। জিও শিট ব্যবহার করছি, যখন তাপমাত্রা অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা জিও শিটের উপরে পাইপের মাধ্যমে অথবা ওই স্প্রিংকলারের মাধ্যমে, ঝর্ণা যেটাকে বলা হয়, সেটার মাধ্যমে আমরা চালে পানি দিই, তাতে আমাদের সেটা তাপমাত্রাটা সুন্দর। যখন অতিরিক্ত হওয়ার পরে চালে আপনি পানি প্রয়োগ করা হয় পাইপের মাধ্যমে বা স্প্রিংকলারের মাধ্যমে, 10 মিনিট বা 15 মিনিটের পরিমাণ পানি উপরে ছিটিয়ে দিলে তারপরে হচ্ছে আপনার ইয়ে থাকে, মোটামুটি 1-1.5 ঘন্টা সেটা খুব সুন্দর তাপমাত্রা চলে আসে, স্বাভাবিক থাকে। আপনি যদি আবহাওয়া যদি অত্যাধিক গরম থাকে সেক্ষেত্রে আবার দ্বিতীয়বার দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর লক্ষ্য রাখতে হবে সেক্ষেত্রে যেন চারপাশটা খোলামেলা থাকে। জিও শিটের বিষয়টা, আসলে জিও শিটটা এমন একটা জিনিস, সেটা আপনি খড়ের চালে ব্যবহার করতে পারবেন বা টিনের চালে ব্যবহার করতে পারেন। টিন তো সরাসরি রোদের কারণে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনি যদি উপরে জিও শিট ব্যবহার করে কেউ, আর যদি সেটার মধ্যে পানি ব্যবহার করা হয়, যেটা ঝর্ণা বা পাইপের মাধ্যমে পানি ব্যবহার করলে জিও শিটটা অধিক সময় ভিজা থাকে। ভিজা থাকার ফলে টিনটা খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে ঠান্ডা হয়। বাজারে অনেক ধরনের ফিড আছে, সেগুলোর নাম বলে শেষ করা যাবে না আসলে। তার মধ্যে আমি শুরু থেকে যেটা ব্যবহার করে আসতেছি সেটা হচ্ছে আরআরপি ফিড আমি ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ আমি এই ফিডের মাধ্যমে ভালো ফলাফল পাইতেছি। সেক্ষেত্রে আমি এটার প্রয়োজন চেঞ্জ করার প্রয়োজন মনে করি না বা করি। পানিটা আসলে দিনের বেলা আমরা 2বার দিই, সকালে একবার দিই, দুপুরে একবার দিই। কারণ হচ্ছে যে সারাদিন পানিটা থাকলে পানিটা গরম হয়ে যায় বা এটা একটু নষ্ট হয়ে যায়, বাচ্চা খাইতে চায় না। ঠান্ডা পানিটা পরিবর্তন করে দিলে বাচ্চারা আগ্রহের সঙ্গে পানিগুলা খায়, যাতে মুরগি সুস্থ থাকে। আর রাতের যে বিষয়টা, রাতে তার 2বার দেওয়া সম্ভব হয় না। আমরা রাতে 10টার দিকে সুন্দরভাবে পরিমাণ মতো পানি প্রয়োগ করি, সেটা সকাল পর্যন্ত অনায়াসে দেয়। ওজন বাড়ানোর ক্ষেত্রে ওরকম বাড়তি কোনো আইটেম নিতে হয় না। আমরা রেগুলার যেটা ইউজ করি সেখান থেকে আমরা পরিমাণ মতো ওজনটা পাই। হয়তো অনেকে করতে পারে, আমি এগুলো করি না। ভালো দেখার জন্য সেক্ষেত্রে অনেক সময় জিঙ্ক ব্যবহার করা হয়, এতে করে মুরগির গ্লেজটা বাড়ে বা মুরগি দেখতে সুন্দর হয়, মুরগির সৌন্দর্য বাড়ে। আর ওজন তো আলহামদুলিল্লাহ ঠিক থাকে। সুস্থ থাকলে মুরগির চেহারা ঠিক থাকলে সেক্ষেত্রে হয়তো একটা আগ্রহ বাড়ে, বিক্রি করতে সুবিধা হয় আর কি। বেকারত্ব গোছানোর জন্য আমি মনে করি একজন উদ্যোক্তা যদি সে পরিকল্পিতভাবে জায়গা নির্ধারণ করে খামার পরিচালনা করে, সেক্ষেত্রে একজন ব্যক্তি তার পরিবার নিয়ে সুন্দরভাবে চলতে পারবে বা চলা সম্ভব, যদি সে মনোযোগ সহকারে করে। নতুনদের জন্য আমি এইটুকু বলতে পারি, প্রথমে খামারের পরিবেশ, আমি এটা সবসময় বলি, খামারের পরিবেশ এই সুন্দর পরিচ্ছন্ন রাখতে হবে, চারপাশটা খোলামেলা থাকতে হবে। আর প্রাথমিক ব্রিডিংকালীন সময়ের যে বিষয়টা, এটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে পালন করতে হবে, তবেই ভালো ফল আশা করা সম্ভব। সর্বশেষ আমি খামারিদের, নতুন পুরাতন সবার জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, খাবার, পানি, ওষুধ স্বাভাবিক যেটা সেটা দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে আপনার মুরগি যদি সুস্থ থাকে, সুন্দর থাকে, সেক্ষেত্রে আপনার ওষুধের খরচটা কমে আসবে। যখনই আপনার ওষুধের খরচটা কমবে, তখনই আপনার মোটামুটি ভালো অঙ্কের একটা লাভ আপনি দেখতে পারবেন। আর যদি আপনার পরিচর্যার মধ্যে কোনো ঘাটতি থাকে, সেক্ষেত্রে মুরগি অসুস্থ হলে আপনার ওষুধের খরচটা বেড়ে যায়, প্রচুর বেড়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার লাভের অংশটা কমে আসবে। আমি সবাইকে এটাই বলবো, আমার অভিজ্ঞতা থেকে রয়েছে, মুরগি সুস্থ রাখার চেষ্টা করুন। আর হচ্ছে যত কম ওষুধের মাধ্যমে আপনি মুরগি পালন করতে পারেন, আপনার লাভের পরিমাণটা তত ভালো হবে। পরিশেষে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু শেয়ার করলাম, যদি কারো উপকারে আসে আমি তাতে খুশি। আর আপনারা পাশে থাকবেন। যদি কারো কখনো কোনো কিছু পরামর্শ প্রয়োজন হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা
আমাদের এই কর্মফল ইউটিউবের চ্যানেলে যোগাযোগ করতে পারেন, পরামর্শ পাবেন। পাশাপাশি আপনাদের যদি জিও সিটের প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করলে এই কর্মফল ইউটিউবের এই চ্যানেলের পক্ষ থেকে আপনারা হোম ডেলিভারি পাবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমিনুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পেলেন, আশা করি উপকৃত হবেন। তো যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি তানভীর আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।